দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। প্রায় 4 বছর বন্ধ থাকার পর খুলছে মালদ্বীপের শ্রমবাজার। 5 লাখ মানুষের কর্মসংস্থান হতে পারে দেশটিতে, তবে কর্মী প্রেরণে কোনো সিন্ডিকেট হবে না। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। ওমানের অচল অবস্থাও কেটে যাবে বলেও জানান তিনি। দক্ষ শ্রমিক প্রেরণ এবং হুন্ডি বন্ধ করা গেলে প্রবাসী আয় বাড়িয়ে দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন তিনি। প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি। বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আমাদের দেশের নারীরা আত্মনির্ভরশীল এবং স্বাবলম্বী হয়ে উঠছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক পরিবর্তনে প্রবাসীরা ভূমিকা রাখলেও তাদের অধিকার নিশ্চিতে কি উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়েই চলতে থাকে বিতর্ক। তারা তাদের রক্ত ঘামের বিনিময়ে অর্জিত অর্থ এই দেশে পাঠাচ্ছে, এটাই তাদের দোষ। কর্মীর তুলনায় প্রবাসী আয় অনেক কম। দক্ষ কর্মী পাঠানো এবং হুন্ডি বন্ধ করা গেলে এ আয় বাড়িয়ে দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। রেমিটেন্সের প্রণোদনা বাড়িয়ে 5% করার দাবি করেন তিনি। অভিবাসী কর্মীদের জন্য আমরা মনে করি অবশ্যই সরকার সরাসরি 5% প্রণোদনা দিতে পারে কিনা সেটি আমরা চিন্তা করতে পারি। আমরা যদি বৈধভাবে অর্থ প্রেরণ করতাম, আমরা যদি দক্ষ কর্মী প্রেরণ করে আমরা যদি সেখান থেকে আরও বেশি ভারতের মতো, শ্রীলঙ্কার মতো, ফিলিপাইনের মতো আমরা অতি দক্ষ কর্মী প্রেরণ করতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় আমরা 40, 42, 45 বিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই প্রবাসী আয়কে আমরা বৃদ্ধি করতে পারবো। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব বলেন, প্রতি বছর শ্রমবাজারে আসা 25% মানুষের কর্মসংস্থান হয় প্রবাসে। এটি না হলে দারিদ্র্যের হার আরও 10% বেশি হতো। বেশ কিছু বন্ধ বাজারে কর্মী যাওয়া শুরু হয়েছে। মালদ্বীপে কর্মী প্রেরণ নিয়েও আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলেও জানান তিনি। অফিসিয়াল করেসপন্ডেন্স পরই আমরা সুনিশ্চিত হতে পারবো যে কি প্রক্রিয়ায় যাবেন, কিন্তু আমি আপনাকে একটা আশ্বাস দিতে পারি যে এখানে কোনো ধরনের এই সিন্ডিকেশন বা গুটি কয়েকের মাধ্যমে যাবে না। আমাদের বেতন, সুযোগ সুবিধা, চাকরির নিশ্চয়তা, এই জিনিসগুলোকে অগ্রাধিকার দেব। আমি যদি 5 লক্ষ লোক পাঠাতে পারি এবং তারা যদি বর্তমানের চেয়ে 3 গুণ বেশি বেতন পায়, তাহলে অটোমেটিক্যালি আমার রেমিটেন্স শুট করবে। ইউরোপের বেশ কয়েকটি দেশেও বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান প্রবাসী কল্যাণ সচিব। তবে কোনো দেশে যাওয়ার আগে কাজ ও পারিশ্রমিক সম্পর্কে কর্মীদের নিশ্চিত হতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি জনগণের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা তাদের। অনেকেই অবশ্য দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার বলছেন, নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আবারও আওয়ামী লীগে আস্থা রাখবে দেশের জনগণ। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। প্রতীক বরাদ্দের পর থেকেই দেশ জুড়ে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটের এই আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসীও। রেমিটেন্স যোদ্ধাদের নজর এখন ভোটের মাঠে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের। বলছেন, দেশের প্রতিটি জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করা না গেলে বিদেশের মাটিতে ক্ষুণ্ণ হবে দেশের ভাবমূর্তি। নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে কারো কারো। সরকারের এটা উচিত যে সবার নিয়ে সেটা ইলেকশনটা করার জন্য 1-2 নম্বর কথা যেন সবার জন্য মৌলিক অধিকারটা যেন ফেরত পায়। আমরা চাইবো প্রত্যেকের অংশগ্রহণে দেশের প্রত্যেকটি জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার মাধ্যমে আমরা নির্বাচন চাই। অবশ্য অনেক প্রবাসী আস্থা রাখছেন এবারের নির্বাচনে। বলছেন, ব্যাপক উন্নয়নের কারণে জনগণের রায় যাবে বর্তমান সরকারের পক্ষেই। আমরা মনে করি নতুন প্রজন্ম বিগত সরকার যে সকল উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত করেছেন সেই সকল উন্নয়ন কর্মকাণ্ডের দিকে তাকিয়ে এবং ইতিহাস ঐতিহ্যের কথা চিন্তা করে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। বাংলাদেশ আওয়ামী লীগের জয় নিশ্চিত, আমরা এটাই ভাবছি, অন্য কিছু তো বাবার অপশানে নাই।
ভোটারদের কাছে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসীদের। আশা, নির্বাচিত সরকার রেমিটেন্স যোদ্ধাদের দুর্দশা নিরসনে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আওয়ামী সমর্থকরা বলছেন আবারও আওয়ামী লীগ ক্ষমতা আসা উচিত, এমনকি আওয়ামী লীগ ক্ষমতা আসবে সেটা তারা কিন্তু বলছেন। পক্ষান্তরে বিএনপি সমর্থক যারা আছেন তারা কিন্তু বলছেন তারা চান একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে, সব ভোটার অধিকার নিশ্চিত হবে। নুরুল আলম, যমুনা নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। উৎসবমুখর পরিবেশে লিভারপুলের টাউন হলের সামনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দ্বিতীয়বারের মতো হয়েছে এই আয়োজন। অনুষ্ঠান পরিচালনা করেন লিভারপুলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর নাজমুল হাসান। সহযোগিতায় ছিলেন সঙ্গীত শিল্পী রিফাত সুলতানা। আয়োজনে উপস্থিত ছিলেন লিভারপুল কাউন্সিলর ডেপুটি মেয়র রিচার্ড কেম্প, ওয়েবস্ট্রির এমপি পলা বার্কার, লেবার গ্রুপের চেয়ারম্যান লিয়াম রবিনসন, শেখ সুরত মিয়া সহ আরও অনেকে। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে ব্রিটেনের অবদান তুলে ধরেন। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয় প্রবাসী সাংবাদিক আবু তাহিরের সভাপতিত্বে। এতে পরিচালনা করেন লুৎফুর রহমান বাবু। উপস্থিত ছিলেন ফ্রান্স শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব মৃধা, সাধারণ সম্পাদক দিলওয়ার হুসাইন কয়েস, সহসভাপতি ও ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া সহ অনেকে। পরে হয় সাংস্কৃতিক আয়োজন, যা পরিচালনা করেন মারুফ অমিত ও মাসুমা ইসলাম নদী। বক্তৃতা প্রতিযোগিতা পরিচালনা করেন ওমর ফারুক ও শেখ সামিরা। লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন। দিবসটি উপলক্ষে বৈরুতের একটি স্থানীয় স্কুলে হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। পরে সন্ধ্যায় বৈরুতের ঐতিহাসিক ইউনেস্কো প্যালেসে হয় আলোচনা সভা। রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানের সভাপতিত্বে আয়োজন সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ বাকি বিল্লাহ। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশের মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকা বিভাগীয় পরিষদের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে আল রাবি মেডিকেল সেন্টার বাহরাইন। 3 দিন ব্যাপী 8,000-এরও বেশি প্রবাসী সেবা নিয়েছেন। গেল শুক্রবার সকালে আল রাবি মেডিকেল সেন্টার প্রাঙ্গণে ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। মেডিকেল সেন্টারের সিইও নফল আদাতিলের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন ঢাকা বিভাগীয় পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম নাহিদ। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মইজ চৌধুরী, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজারুল হক নয়ন সহ অনেকে। এই সময় দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া অসহায় 10 প্রবাসীকে প্রতি মাসে ফ্রি চিকিৎসার জন্য কুপন দেওয়া হয়েছে। বাংলাদেশ কমিউনিটি মেম্বার্সদের জন্য আল রাবি মেডিকেল সেন্টার যে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে, আমি আশা করছি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটি মেম্বার্সরা অনেক বেশি উপকৃত হবেন। আমি বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এর আগে যথাযোগ্য মর্যাদায় কানাডায় অনুষ্ঠিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। উদীচী মন্ট্রিয়াল শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে ছিল আলোর গান এবং কবিতা অনুষ্ঠান। মন্ট্রিয়ালের ক্যাফে রয়্যালে অনুষ্ঠিত এই সভায় সকল শহীদ বুদ্ধিজীবীর স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। শর্মিলা ধরের সঞ্চালনায় এ সময় প্রবাসী সাংবাদিক, রাজনীতিবিদ, কবি সহ আরও অনেকেই অংশ নেন এই আয়োজনে। উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা। উদীচী মন্ট্রিয়ালের সভাপতি বাবলা দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাজুল মোহাম্মদ, অধ্যাপক ওয়াইজ আহমদ, মোহাম্মদ মহিবুর রহমান, মাশরেকুল খান সহ অনেকে। বুদ্ধিজীবীদের স্মরণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় শিল্পীরা গান এবং কবিতা পরিবেশন করেন।
ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে 2 প্রবাসী বাংলাদেশি শরীফুল আলম মৃধা এবং ফারজানা শহীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইতালিয়ান স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনে বিজয়ী হওয়ায় তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। ভেনিসের একটি রেস্তোরাঁয় হয় আয়োজন। প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান, উপদেষ্টা আমিনুল হাজারি, সিনিয়র সহসভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারার সহ অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। চলতি বছর অন্য যে কোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেশি বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। এবছর 1100-এর বেশি বাংলাদেশিকে স্টুডেন্ট ভিসা ইস্যুর কথা জানিয়েছে দূতাবাসের জনকূটনীতি বিভাগের পরিচালক শার্লিনা হুসাইন মর্গান বলেছেন, ঢাকার সাথে শিক্ষা এবং গবেষণা খাতে সম্পর্ক আরও জোরদার করতে চায় ওয়াশিংটন। বিকেলে ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্রের 2 ফুল ব্রাইট প্রাপ্ত গবেষকের সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের জন্য মর্যাদাপূর্ণ এই বৃত্তির সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে দূতাবাস। 2023-এর সবচেয়ে উঁচা নাম্বার, অলমোস্ট 11,000 বাংলাদেশি স্টুডেন্টরা আমেরিকায় পড়াশোনা করতেছে। ওইটা ওরা বুঝতে পারে যে এই রিসার্চ, এটা কোলাবোরেশনটা, ওইটা আমেরিকায় শিখে যখন বাংলাদেশে ফেরত আসে, এইটা আমরা রিসার্চ বাড়াতে পারি, একসাথে মিলে আমরা কোলাবোরেশনটা বাড়াতে পারি। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের দেশগুলোর সঙ্গে কোনো প্রতিযোগিতা করছে না রাশিয়া বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটাসকে। ঢাকায় রুশ দূতাবাসে 1972 সালে চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণকারী 2 নৌ কর্মকর্তাকে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব কথা বলেন। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, শুধু অতীত অভিজ্ঞতার তুলনা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশে কি করতে চায়। রাষ্ট্রদূত জানান, 10 বছর আগে ইউক্রেনে কি হয়েছিল মস্কোতে মুখপাত্র ঢাকার সঙ্গে সেই তুলনা করেছেন। পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশ ইস্যুতে প্রতিযোগিতায় নামেনি রাশিয়া। শুধু অতীত অভিজ্ঞতার তুলনায় আমরা দেখিয়ে দিচ্ছি বাংলাদেশে কি করতে চাই আমরা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পশ্চিমাদের হস্তক্ষেপের বরাবরই সমালোচনা করেছে মস্কো। বাংলাদেশ ব্যাংকে এক্সচেঞ্জ রেট নির্ধারণের নতুন কৌশল দিয়েছে আইএমএফ। এর সুবাদে বিদেশি মুদ্রা পুরোপুরি বাজার দরে বিনিময় হবে না, বরং একটি মধ্যবর্তী দর ঘোষণা করে সর্বোচ্চ কত শতাংশ ওঠানামা করবে থাকবে সেই করিডোর। বাংলাদেশকে নিয়ে দেয়া প্রতিবেদনে এই ক্রলিং ব্র্যান্ড কৌশলের ধারণা দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, কঠোর মুদ্রানীতির অংশ হিসেবে এই পরিবর্তন আসবে, যা বৈদেশিক লেনদেনে বাংলাদেশের অবস্থান ভালো করবে। বাংলাদেশে ডলারের দর ঘোষণা করে ব্যাংকারদের 2 সংগঠন বাফেদা ও এবিবি। এতে মধ্যস্থতা করে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু ঘোষণার সাথে বাজারের মিল থাকে খুব কম। যেমন সর্বশেষ প্রতি ডলারে 1 টাকা কমিয়ে রপ্তানি ও রেমিটেন্সে 109 টাকা 50 পয়সা ও আমদানিতে 110 টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ অনেক ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কিনছে 120 টাকার বেশি দামে, অর্থাৎ ঘোষিত দর অকার্যকর। ঋণ নিয়ে আলোচনা শুরু থেকেই ডলারের বিনিময় হার নমনীয় করার পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মূল্যস্ফীতির উপর নতুন চাপের ভয়ে ধীরে চলো নীতিতে হারছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার নতুন কৌশল দিয়েছে আইএমএফ। শুক্রবার বাংলাদেশের উপর প্রকাশিত প্রতিবেদনে ক্রলিং ব্যান্ডের ধারণা দিয়েছে সংস্থাটি। এর আওতায় বাজারের সাথে সঙ্গতি রেখে বিদেশি মুদ্রার একটি দর বেঁধে দেওয়া হবে, তবে এটি কত শতাংশ ওঠানামা করবে তার সীমা বেঁধে দেবে বাফেদা ও এবিবি। ইতোমধ্যে এই পদ্ধতির সুফল পেয়েছে চিলি, হাঙ্গেরি, পোল্যান্ড ও ইসরায়েল। ক্রলিং ব্যান্ড এমন একটা প্রক্রিয়া যা মুদ্রা বাজারকে হুট করে অস্থির করবে না। মনে রাখতে হবে, কঠোর মুদ্রানীতির সাথে ডলারের স্বাভাবিক লেনদেনও ধরে রাখা জরুরি। তাই আমরা মনে করি বিশ্ববাজারে পুরোপুরি নির্ভর হওয়ার আগে মাঝে একটি করিডোর থাকা উচিত। সেজন্য বাংলাদেশ ব্যাংকে কারিগরি সহায়তা দিচ্ছে আইএমএফ। ধারণা করা হয়, বিনিময় হার বাজারের উপর ছেড়ে দিলে মূল্যস্ফীতি লাফিয়ে বাড়বে। এর ফলে বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়বে, ঝুঁকিতে পড়বে বেসরকারি খাত। তাই অর্থনীতিবিদরা বলছেন, যে কোনো সিদ্ধান্তের আগে মুদ্রানীতি, রাজস্ব নীতি ও আর্থিক নীতির মাঝে সামঞ্জস্য জরুরি। আইএমএফ যখন একটা ডিউ ডিলিজেন্স করে যে না বাংলাদেশ অন ট্র্যাক আছে, তখন অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনাররা একটা ইতিবাচক তারা একটা ইঙ্গিত পায় যে বাংলাদেশের যে কাজগুলো হচ্ছে তারা অন ট্র্যাক আছে। সুতরাং এটি শুধুমাত্র মেয়ারলি টাকার অঙ্কের বিষয় না, এটি হচ্ছে আমাদের একটা মন সম্মানের বিষয়।
এখন পর্যন্ত IMF এর ঋণের 2 কিস্তি পেয়েছে বাংলাদেশ, তৃতীয়টি মিলতে পারে 2024 সালের মার্চে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।